ট্রাইব্যুনালে ডেকে আনার পর ক্ষমা চেয়েছেন জেডাই খান পান্না। এই যে পরিস্থিতিটা উদ্ভব হলো, এই পরিস্থিতিটার জন্য জেডাই খান পান্না নিজেও কম দায়ী নন। কারণ দরকারই ছিল না। যেখানে শেখ হাসিনা এই ট্রাইব্যুনালকে মানেন না, তাহলে তিনি সেটার পক্ষে কেন তিনি লড়তে যাবেন? শেখ হাসিনা তাকে বলেননি, রাষ্ট্র তাকে বলেছে, তিনি রাষ্ট্রের হয়েও লড়তে চেয়েছেন। তো রাষ্ট্রের হয়ে লড়াই করাটা এটা কি চেয়েছেন শেখ হাসিনা? ফলে জেডাই খান পান্না বলছেন যে তিনি শেখ হাসিনার সমর্থকদের কাছ থেকেও আক্রমণের শিকার হয়েছে, আবার সরকারের পক্ষের কাছ থেকেও, প্রসিকিউশনের পক্ষ থেকেও আক্রমণের শিকার হয়েছেন। তিনি স্যান্ডউইচ হয়েছেন। ফলে তিনি আর লড়তে চান না। আজকে ট্রাইব্যুনাল খুবই ক্ষুব্ধ হয়েছে, রেগে গেছে এবং বলেছে যে কেন তিনি হাজির হননি, কেন আগ্রহ প্রকাশ করেও তিনি সরে গেলেন, এটা ব্যাখ্যা দিক। তারপর তিনি হুইল চেয়ারে করে গেছেন, তাকে ডেকে আনা হয়েছে। পরে তিনি ব্যাখ্যা দিতে গেছেন। সেই ব্যাখ্যা দিতে যে ট্রাইব্যুনালের বিচারকের ধমকও খেয়েছেন তিনি, যে এই ধরনের আচরণের কারণটা কি। এটা স্বাভাবিকভাবেই যে এই মামলায় লড়ে তো জেডাই খান পান্না কতটুকু এগোতে পারবেন। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, গুমের অভিযোগ, এইখানে লড়াইয়ের কি আছে জেডাই খান পান্না? তিনি কি মনে করেন যে গণহত্যা সংগঠিত হয়নি? তিনি কি মনে করেন গুম সংগঠিত হয়নি? এত বড় ঘটনা, উনার মতন একজন মুক্তিযোদ্ধা, যার কারণে ৭১ মঞ্চ, সেই ৭১ মঞ্চে আবার অনুষ্ঠানে যোগ দিতে যে দেখেন কতগুলি লোক বিপদে পড়ল। এই যে আবু আলম মোহাম্মদ শহীদ খান অসুস্থ অবস্থায় এখনো কারাগারে, সাংবাদিক পান্না জ্যাক মুক্তি পেয়েছেন, শিক্ষক কার্জন সেও মুক্তি পেয়েছে, তারপর লতিফ সিদ্দিকী, কিন্তু এই মঞ্চের প্রধান কিন্তু জেডাই খান পান্না। যেহেতু তিনি একজন বিশিষ্ট আইনজীবী, মুক্তিযোদ্ধা, তিনি কিন্তু ঠিকই ছাড় পেয়ে গেছেন। এখানেও দেখেন কত বড় একটা ঘটনা, যে তিনি শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছেন, শেখ হাসিনা রেসপন্স করেননি। তারপর বলছে যে ঠিক আছে, রাষ্ট্র তাকে দিল, সেখানেও তিনি লড়তে চান। এর আগে কিন্তু তিনি আবেদন করেছিলেন, তখন আর আবেদনের ছিল না, সময় ছিল না, যার ফলে তিনি লড়তে পারেননি। সবচেয়ে বড় কথা হলো যে যার পক্ষে লড়বেন তিনি কি এই ট্রাইব্যুনালকে মানছেন? তিনি তো মানছেন না। তো যেটা মানছেন না সেখানে তিনি কেন এটা তার পক্ষে লড়তে যাচ্ছেন? আবার রাষ্ট্র নিযুক্ত আইনজীবীও তিনি হতে চান না। বুঝতে পারছেন যে এটা তিনি একটা ফাউল গেমের মধ্যে ঢুকে পড়ছে। তো এটা উনার মতন বয়সে এই আচরণ করাটা, এটা কিন্তু ঠিক জাস্টিফাইড হলো না। তিনি অনেক সত্য কথা বলেন, ভালো কথা বলেন, মুক্তিযোদ্ধা, সাহসী মানুষ। শেখ হাসিনার সময়ও অনেক সাহস নিয়ে কথা বলেছেন, এটা সত্য কথা। কিন্তু তাই বলে তিনি এখন যে হঠাৎ করে বিপ্লবী হতে গেলেন শেখ হাসিনার পক্ষে, হতে যেও তিনি আবার কিন্তু সেটাকে আবার ধারণ করতে পারলেন না। কারণ যাদের পক্ষে তিনি লড়তে চান তারাই তো তাকে বিশ্বাস করে না, ট্রাইব্যুনালকেও বিশ্বাস করে না। ফলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেছেন এবং বলতে গেলে বেজ্জতি হয়েছেন তিনি। ট্রাইব্যুনালের কাছে এরকম ধমক খাওয়া, বলেছে যে এটা রাজনীতির মঞ্চ না, রাজনীতির জায়গায় তিনি রাজনীতি করবেন, এটা হলো আইন বিচারের জায়গা, সেইভাবে কথা বলতে হবে। তো এটা খুবই অনুবিপ্রেত জেডাই খান পান্নার মতন। বোঝা দরকার যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি। শেখ হাসিনার যদি এতই সাহস থাকতো তাহলে তো তিনি আর নিজে হাজির হতেন। তিনি কি হাজির হচ্ছেন? বা তিনি এই ট্রাইব্যুনাল সম্পর্কে কি বলছেন? তিনি বলছেন যে এটা হলো ক্যাঙ্গারু কোর্ট, ক্যাঙ্গারু কোর্টকে তিনি বিশ্বাস করেন না, এবং এই বক্তব্যটা তিনি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। হ্যাঁ, এখানে প্রক্রিয়াগত হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু যারা একেবারে টোটালি বয়কটই করলো যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল সম্পর্কে তার এই মতামতেরও তো কোনো ভিত্তি নেই। তো এটা তো যুদ্ধাপরাধের মামলায় যাদেরকে ফাঁসানো হয়েছিল জামাতের নেতারা, তারাও তো বলছে এটা ক্যাঙ্গারু কোর্ট, এটা মানে না। কিন্তু শেখ হাসিনা বা তখনকার ট্রাইব্যুনাল কি সেটা কি আমলে নেয়নি? আর এটা তো একেবারে এমন না যে 50 বছর আগের ঘটনা, এটা কেবল সংগঠিত হয়েছে। এইরকম গণহত্যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, এইরকম গুম খুন কখনো হয়নি। তো ওই সময় জেডাই খান পান্না প্রতিবাদ করতে পারলেন, আজকে তিনি আবার তাদের পক্ষে হয়ে লড়তে চান, এই মানসিকতাটাও কি? আমি এটা বুঝলাম না দর্শক।